ভারতের এই যে দাদাগিরির স্বভাব, যে কারণে পাকিস্তানের সঙ্গে তো আছেই, শ্রীলঙ্কা, নেপাল, ইভেন ভুটান, মালদ্বীপ। আচ্ছা, আমরা না যদি যুক্তির খাতিরে আমরা পৃথিবীর সবচেয়ে খারাপ লোক, ভেরি গুড, তো তোর কোন দেশের সঙ্গে বন্ধুত্ব আছে? মইজা প্রেসিডেন্ট হয় এই স্লোগান দিয়ে যে আউট ইন্ডিয়া, আমি ইন্ডিয়াকে আউট করব। বিএনপির কিছু জিনিস আমি একমত ফজলুর রহমান সাহেবের সঙ্গে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। তো বন্ধুরা, যেমনটা ভিডিও শুরুর পূর্বে আপনারা শুনলেন, বাংলাদেশের একজন বুদ্ধিজীবী তিনি বলছেন যে আজকের দিনে ভারত এতটাই খারাপ, সেই জন্য ভারতের আশেপাশে পড়শি দেশগুলোর সাথে কারো ভালো সম্পর্ক নেই। হোক সেটা পাকিস্তান, হোক সেটা চীন, হোক সেটা নেপাল, হোক সেটা ভুটান, হোক সেটা মালদ্বীপ, রিসেন্ট বাংলাদেশ, তাদের বক্তব্য এটাই। কিন্তু এই ব্যক্তি বা এই বুদ্ধিজীবী হয়তো তিনি জানেনই না যে ভারতের কার কার সাথে ভালো সম্পর্ক আছে। চলুন বাদ দিলাম ভারত নয় খারাপ, সেই জন্য ভারতের সাথে কারো সম্পর্ক ভালো নাই। এবার আপনাদের কথায় আসি। আপনারা যে দেশটা থেকে এই কথাগুলো বলছেন, যে দেশকে আপনারা প্রেজেন্ট করছেন, আচ্ছা বলুন তো আজকের দিনে আপনার কাদের সাথে সম্পর্ক ভালো আছে? পাকিস্তান ভারতের সাথে শত্রু, সেই জন্য পিরিত দেখাচ্ছেন, ছেড়ে দিলাম। মালদ্বীপের কথা বলছেন, মালদ্বীপের রিসেন্ট খবরটা দেখুন না, শুধুমাত্র ভারত বিরোধিতাটাকে শো করেছেন। একবার কিভাবে ভারতের পাটা ধরছে সেটা একবার খোঁজ নিন। নেপালের কথা কি আর বলবো। নেপালের যখনই সরকারে দেখা যায় ভারতকে প্রয়োজন, তখনই ভারতের সামনে সে হাত পা ধরে। আবার যখনই প্রয়োজনটা ফুরে যায়, তখনই আবার উল্টে গিয়ে ভারতের বদনাম করে, ভারতকে পিছন থেকে ছুরি মারে। মালদ্বীপ তাই, পাকিস্তানের কথা বাদে দিলাম। আর আপনাদের কথা কি আর বলবো, সব থেকে বড় গদ্দার তো আপনারা। ভারত যেভাবে আপনাদের সহায়তা করেছে আর ভারতের থেকে যেভাবে আপনারা সহায়তা নিচ্ছেন, তারপরেও ভারতের উপর বিষকে উগরান। এটা আপনাদের দোষ নাই, আপনাদের পুরো জেনারেশনটা এরকম। আর এই মুহূর্তে সেটা আপনারা দেখেও দিয়েছেন। ছেড়ে দিলাম ভারত খারাপ, তাই ভারতের সাথে আপনাদের সম্পর্ক ভালো নয়। অ্যাটলিস্ট আপনারা তো ভালো হন। আপনারা যদি এতটাই ভালো হবেন, অন্তর্বর্তী সরকার তৈরি হওয়া তো প্রায় 3 মাস হতে চললো। আপনারা কি করেছেন? আপনারা কি নতুন করে কিছু পরিবর্তন করতে পেরেছেন? পারেননি। এখনো পর্যন্ত ভারতের সহায়তা চাইছেন। আপনাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অলওয়েজ ভারতকে ফোন করে ধমকি দিচ্ছে, অলওয়েজ ভারতের কাছে ফোন করে ভিক্ষা চাইছে, আমাদের সাথে সম্পর্কটা খারাপ করবেন না, আমাদের দেশের সমস্ত কিছু এক্সপোর্ট বন্ধ রাখুন, আমাদেরকে টাকা ধার দিন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আরো কত কিছু আছে, সেগুলো আমি আপনাদের এই ভিডিওতে বলতে চাই না, মোটামুটি আপনিও জানেন। কিন্তু প্রশ্ন আমার এখানে একটাই, ভারত খারাপ তো ভারতের সাথে আপনারা সম্পর্ক ছিন্ন করছেন না কেন? কারণ আপনারা জানেন আপনাদের সকাল থেকে উঠে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া আগে পর্যন্ত সমস্ত জিনিসপত্রগুলো ভারতের প্রয়োজন। আমি অন্যান্য জিনিসের কথা বাদ দিলাম, ভারত ছাড়া আপনারা চলতে পারবেন তো? ভারতের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হলে ভারতের কিচ্ছু যায় আসে না, ভারতের না কোনো কিছু ক্ষতি হয়, কিন্তু আপনাদের ভারতকে প্রয়োজন। আর তার থেকে বড় কথা, আপনারা তো দুমুখো সাপ, আপনারা যে পাতে খান সেই পাতেই আপনারা ফুটো করেন। আর এর জলজান্ত উদাহরণ যদি দেখে নি, আজ থেকে কিছুদিন আগে যখনই ভারতের বিদ্যুৎ সাপ্লাই কিনে শেখ হাসিনার সঙ্গে যে এগ্রিমেন্ট সাপ্লাই হয়েছিল, সে টাকা যখন বকেয়া পড়ে যায়, সেটাকে না দিয়ে এখন সেই সম্পর্কটা, মানে যে চুক্তি হয়েছিল, সেটাকেও ডিসকানেক্ট করতে চাইছেন। বুঝতে পারছেন আপনারা কোন যে লেভেলের মানুষ? অ্যাটলিস্ট আপনারা তো ভালো মানসিকতা পরিচয় দিয়ে ভারতের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করুন, সেটা তো করছেন না, উল্টে অলওয়েজ ভারত বিরোধিতা করছেন। এমনকি আপনি টক শোতে বসেও ভারত বিরোধিতা শুরু করেছে। যেটা হোক, এতে আমাদের কোনো প্রবলেম নেই, কেননা প্রত্যেকটা মানুষের বলার ওপিনিয়ন আছে, প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা। অ্যাজ এ আপনি বাংলাদেশ হিসেবে অবশ্যই আপনি আপনার দেশকে প্রেজেন্ট করছেন, আপনি আপনার ভাবনা চিন্তা তুলে ধরছেন, আপনার দেশের সবকিছুকে আমাদের সামনে ধরছেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে আপনি বললেন না যে ভারতের সাথে আজকের দিনে কার কার সম্পর্ক ভালো আছে, দেখুন আমি বেশি দেশের নাম তো বলতে চাই না, কিন্তু যে সমস্ত দেশের সাথে ভারতের আজকের দিনে সম্পর্ক ভালো আছে, তাদের সাথে আপনাদের সম্পর্ক করার আগে ভারতের কাছে পারমিশন নিতে হয়। কোনো কিছু প্রবলেম হলে তারা আপনারা সোজাসুজি ভারতে এসে রিকোয়েস্ট করেন যে প্লিজ ভারত যেন হেল্প করে আমাদের সাথে তাদের সম্পর্কটা ঠিক করে দেয়, সমস্ত কিছু যেন মিউচুয়াল করে দেয়। আমি কার কথা বলছি বুঝতে পারছেন তো? এই জন্য তো আপনাদের আমরা একদমই বিশ্বাস করি না। আমার বেশি ভালো বন্ধুর দরকার নেই, বা আমার দেশের জন্য বেশি ভালো বন্ধুর দরকার নেই। আগে আমাদের দেশের স্বার্থ, তারপরে আমরা প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্ব, সেটা আপনি হোক বা অন্য কোনো দেশ। তবে আমার মতে সব থেকে এখন ভালো বন্ধু আমাদের কিন্তু ইসরায়েল। অ্যাটলিস্ট এরা কখনো গাদ্দারি করে না আপনাদের মতন। এতটুকু নুন খেলেও তারা কিন্তু ভারতের নাম করে না হেল্প করেছে, সেই হিসেবে আমরা ওটাকে পছন্দ করি। যাই হোক, এটা সম্পর্কে আপনাদের আর কি বলবো, আপনারা তো জাতিগত এরকম। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভারত বিরোধিতা থেকে শুরু করে ভারতকে নিয়ে কি বলছে, সেটাও তো আপনাদের একবার জানা উচিত না?
চলুন ভিডিওটা দেখে নিই। কেন ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এত রিয়াকশন হলো যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না? আপনাকে তো দায়িত্ব দিচ্ছে না কেউ। এত অস্থির কেন ক্ষমতার জন্য? ক্ষমতা তো আপনারা পাবেনই, একটু গুছায় নেন। বাংলাদেশের সমস্ত শহীদদের আত্মাদের প্রতি শ্রদ্ধা রাখেন। এখনো আহত হয়েছে 400-র বেশি ছেলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তারা কি শুধু ক্ষমতার পালা বদলের জন্য না, রাষ্ট্রের খোল নালছে, রাষ্ট্র বন্দোবস্ত নতুন করে করার জন্য। আপনারা তো, আপনাদের সঙ্গে আমিও একজন ক্ষুদ্র মানুষ ছিলাম, খুবই ক্ষুদ্র, লয়ার ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম। 7 দিন 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি কোর্ট বর্জন করেছিলাম। একমাত্র আমরা পেশাজীবী কোর্ট বর্জন করেছি, তার জন্য কত হয়রানি হয়েছি। আমি সবগুলোই আমার মতো করে বলবার চেষ্টা করব। তার আগে আমি সামনেই প্রশংসা করব, কারণ বীরদের সম্মান আমরা ইদানিং খুব কম করি। মেজর জেনারেল ALM ফজলুর রহমান সাহেবের নাম আমি জানলাম কেমন করে? আমি তো এখন তরুণ আইনজীবী, 2001-এ উনি BDR এর চিফ ছিলেন, তো আমি জানতাম, কিন্তু এতটা আলোড়িত আমি জানলাম কেমন করে, এটা একটু স্যার আপনি জানেন কিনা? আমার খুব ইন্ডিয়ান টিভি তখনও দেখি, এখনো দেখি, দেখতাম যে ওদের নানা অনুষ্ঠানে। তো সাগর ভাইও জানেন বোধহয়, ইন্ডিয়ার একটা খুব জনপ্রিয় টিভি ছিল NDTV, একটু নিরপেক্ষ টিভি। এইটা এবার কিনে নিয়েছে গৌতম আদানি, যে কারণে ইন্ডিয়ার সবচেয়ে বিপ্লবী সাংবাদিক রাবিশ কুমার, উনি একটা হিন্দি ভাষায় বলেছে যে তুমি যত বড় লোক হও, তুমি চ্যানেল কিনতে পারো, রাবিশ কুমারকে কিনতে পারবা না। এবং সাগর ভাই আপনি দেখবেন রাবিশ কুমারের ইউটিউবে গিয়ে, রাবিশ কুমার কিন্তু 5ই আগস্টে হাসিনার প্রচন্ড সমালোচনা করে এবং মোদির সমালোচনা করেছিল। আমি বলছি ভারতে খুব অল্প কণ্ঠ আছে যারা বিবেক দিয়ে কাজ করে। তো যাই হোক, যে সেই প্রসঙ্গে বলি, সেই বাঙালি সাংবাদিক প্রণয় রয় একটা বিবিসিতে প্রোগ্রাম উপস্থাপনা করত, উই দ্য পিপল ইন্ডিয়া। সেইখানে আমি তখন, আমার মনে আছে, আমি কেবল লয়ার হয়েছি বোধহয় 3-4 বছর। আমার মেয়েও আমার একটাই মেয়েও হয়েছে। ওই মেয়ের কান্নার মধ্যেই আমার ওয়াইফ সামলাচ্ছে। ওই সময় আমি দেখি যে সব জায়গার দর্শকরা কলিমুল্লাহ স্যার প্রশ্নবাণে বিপর্যস্ত করছে ইন্ডিয়ান ব্যুরোক্রেটকে, ইন্ডিয়ান আর্মি চিফকে, যে আর উই সো সফট, আর উই সো ব্যানানা রিপাবলিক, পাকিস্তানের কাছে মার খাওয়া মানায়, বাংলাদেশ মারলো আমাদের 22 জন BSF। অর্থাৎ আমি যেটা বলতে চাই, তখন ওদের বললো BDR চিফ ALM ফজলুর রহমান, তো মানে রাগের সঙ্গে নাম উচ্চারণ করলো। তারপর দেন তো আমি জানলাম, এবং আমি আর নাম বলে বিব্রত করতে চাই না, ফজলুর রহমান সাহেবের খুব নিকট আত্মীয়, আমাদের তখন ভালো আইনজীবী, আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই, তার মাধ্যমে আরো আমার জানার সৌভাগ্য হলো ফজলুর রহমান সাহেবের আত্মীয়। তো আমি বলছি 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের পর আজ অবধি কোন বহিঃশত্রুর সঙ্গে যে সাহসী লড়াইটা করেছিলেন, সেটা হচ্ছে আজকে আমাদের এই টকশোতে উপস্থিত। এবং আমি জানতাম না যে ফজলুর রহমান সাহেবের আব্বা আম্মা এরকম মেন্টাল ট্রমার মধ্যে গেছেন এই যে 7ই নভেম্বরের এই ঘটনার পর। আমি ওনাদের দুজনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এখন আমি একটা কথা বলি, আমাদের না ইতিহাস রিভিজিট করা দরকার। আপনি একটা দেখবেন, আপনারও একমত হবেন, একচেটিয়া বাংলাদেশে কিন্তু 72 থেকেই এখন পর্যন্ত এখনো পাকিস্তান সৃষ্টির জন্য একমাত্র দায়ী করা হয় মুসলিম লীগ আর মোহাম্মদ আলী জিন্নাকে। হয়রাজ আগামী বছর এই যে বিজেপির আপনার পলিটিক্যাল ফিলোসফিক্যাল মাদার RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটা হচ্ছে বিজেপির মাদার অর্গানাইজেশন, এইটা প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে। এবং এটা সাগর ভাই, তারা 35-36 সালে তাদের নেতারা মুসলিনীর কাছ থেকে গিয়ে ফ্যাসিবাদের দীক্ষা নিয়েছিল। এই জন্য আপনি ওদের অনলাইনে দেখবেন, ওদের ফেসবুক পেজে বা ইউটিউবে দেখবেন, তারা ওই মুসলিনীর মতো হাত এরকম করে, কালো টুপি পরে, হাফ প্যান্ট পরে, খাকি। এবং তাদের কয়েকজন খুব পণ্ডিত নেতা ছিল, সাবারকার, গোলওয়ালকার, আরেকজন ছিল দীনদয়াল উপাধ্যায়। তার বাঞ্চ অফ থটস বইটা আমি পড়েছি, সেই 40-41 সালে লিখেছিল। সেখানে তারা পরিষ্কার বলেছে যে ভারত বিভক্ত হতে হবে, 2টা দেশ হতে হবে, একটাতে থাকবে হিন্দুরা, আরেকটাতে মুসলমান, খ্রিস্টান, নমশূদ্র, দলিত, অর্থাৎ বর্ণবাদী হিন্দুদের জন্য একটা দেশ। এই যে আমরা খালি দায়ী করি যে মুসলিম লীগ আর জিন্নাই ভারত বিভক্তি, তা আমাদের এই ইতিহাসগুলো রিভিজিট করা দরকার। আরেকটা আমি বলি, আজকে আমি আরো ভেরিফাই করে নিলাম আপনাদের এই টকশো অবস্থায়,
আমার কয়েক টেকনোলজিক্যাল এক্সপার্ট বন্ধুদের সঙ্গে, যে হ্যাঁ এটা একদম জেনুইন নিউজ, যে ইন্ডিয়ান আর্মি চিফ পিছনে ওই ছবিটা রেখেছে এবং আমাদের সারেন্ডার করার দৃশ্য, ওসমানী সাহেব ছিলেন না ওইটায়, পাকিস্তানি সেনাবাহিনী প্রধানের কাছে। কিন্তু এর আগে যতগুলো বৈঠক হয়েছে আমার ওই বন্ধু খবর দিল, এবং ন্যাচারাল প্রত্যেক কাউন্টার পার্ট যার যার দেশের পতাকা রাখে। এইটা কি কেন কি জানেন? আমি আমার মুক্তিযোদ্ধা পিতাকে প্রশ্ন করছিলাম আজ থেকে 8-9 বছর আগে, যে বাবা, আমি খুব বন্ধুর মতো, ওনার সৌভাগ্য হয় আমি ওনাকে এখনো কাছে পাই, যে বাবা ভারতের কংগ্রেসও দেখি বলে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছে। তো তোমরা যে যে ঘাতক দালাল কমিটি শারিয়ার কবির এত লাফায়, তো ভারত তো আরেক রাজাকার দেখি, তো মুক্তিযুদ্ধের নামই নেয় না, বলে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছে। এইখানে মুক্তিযুদ্ধ, 30 লাখ লোক শহীদ, 2 লাখের আত্মহতি, 52 থেকে লড়াই, 62, 66, 69, 71, বঙ্গবন্ধু তাজউদ্দিন জিয়া সহ বাকি সেক্টর কমান্ডার, রুমি, জাহানার ইমামের ছেলে সহ। তো ভারত সবসময় তার অনুগত দেখতে চায়। আপনি সাইফুর ভাই, আপনি বাংলাদেশে আমাদের 30 লক্ষ শহীদের কোনো স্থান না নাই, এবং সাগর ভাই আপনি দেশে থাকা অবস্থায় ভারতে গেছেন কিনা জানি না, আমি এই যে আমার পিছনে যে বইপত্র দেখেন, মানে আমাদের কমন ল সিস্টেম, তো ভারতের বই কিনতেই হয়। আমাদের সুপ্রিম কোর্টে ভারতের ডিসিশন চলে, পাকিস্তানের ডিসিশনও চলে, পাকিস্তানের বইও আছে আমার কাছে, ইংল্যান্ড তো আছেই। তো একসময় খুব ঘন ঘন যেতাম, আপনি অবাক হবেন তারা যে বিহেভিয়ারটা করে। কলকাতা ইমিগ্রেশনে ঢুকলেই আপনি বুঝবেন যে তারা আমাদের কি চোখে দেখে। আরেকটা, আমি অনেক আমার বাংলাদেশের লোকজনকে বলি যে নিজের আত্ম অহংকারটা রাখেন। ওরা হিন্দিতে কথা বলে, তখন আমি বললাম যে ইজ ইট নট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? বলে ইয়েস। বললাম আইদার ইউ স্পিক ইন ইংলিশ অর ইউ স্পিক ইন মাই মাদার টাং বেঙ্গলি, ওয়াই ইউ আর টকিং উইথ মি ইন হিন্দি। এই যে আত্ম অহমিকাটা, যেটা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল, এবং আমার মনে হয় ফজলুর রহমান সাহেবও একমত হবেন, কলিমুল্লাহ সাহেবও একমত হবে। ইন্ডিয়া কিন্তু পরবর্তীকালে বঙ্গবন্ধুর উপর খুব নাখোশ ছিল। উনি যখন ওয়াইসি সম্মেলনে গেল, ইন্ডিয়ার সিদ্ধান্ত উপেক্ষা করে উনি 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্য পাঠালো। এবং স্যার আপনারাও বোধহয় পড়েছেন, সাগর ভাই তো খুব পড়ার অভ্যাস, পড়েছেন সম্ভবত, জেন দীক্ষিত অথবা PN হাকসারের বই হবে, ইন্দিরা গান্ধীর যারা ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি ছিল, এক্স্যাক্টলি লিখেছিল যে দা মোমেন্ট শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে বলল হোয়েন ইউর আর্মি উইল লিভ মাই কান্ট্রি, তখনই সাউথ ব্লকে আলাপ হয়েছে। আমরা বলেছিলাম না শেখ মুজিব ফিরে এসে আমাদের কথা সব শুনবে না। অর্থাৎ ভারতের এই যে দাদাগিরির স্বভাব, যেই কারণে পাকিস্তানের সঙ্গে তো আছেই, শ্রীলঙ্কা, নেপাল, ইভেন ভুটান, মালদ্বীপ। আচ্ছা, আমরা না যদি যুক্তির খাতিরে আমরা পৃথিবীর সবচেয়ে খারাপ লোক, ভেরি গুড, তো তোর কোন দেশের সঙ্গে বন্ধুত্ব আছে? মইজা প্রেসিডেন্ট হয় এই স্লোগান দিয়ে যে আউট ইন্ডিয়া, আমি ইন্ডিয়াকে আউট করব। এর কারণ হ্যাঁ, ল্যান্ডস্লাইড। কারণ আপনি যদি, আমি আর একটু সময় দেন, আপনি যদি ভারতের, হ্যাঁ শেষ করছি ভাই, আমি সংক্ষেপে শেষ করছি, ভারতের গঠনটা দেখেন, এটা কিন্তু গান্ধীজিও যে ভারত মাতার কনসেপ্ট আনলো, আর ইংরেজরাও প্রশাসনকে গোছানোর জন্য, না হলে কিন্তু আদি ভারত বলতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই যে রাজস্থানের রাজা বাদশাগুলো, আপনি সাউথ তো আলাদা, মাদ্রাস প্রেসিডেন্সি ছিল, কাশ্মীর আলাদা, আমরা বেঙ্গল আলাদা। ওই যে ওরা আধিপত্য 47-এর পরে এই হায়দ্রাবাদ নিয়ে নিল, পরবর্তীকালে জুনাগড় নিয়ে নিল, কাশ্মীর নিয়ে নিল, সর্বশেষ 73-এ ইন্দিরা গান্ধী সিকিম নিল। ওদের একটা স্টাইল দাঁড়িয়েছে যে আমি সব নেব, না নিলেও আমার অনুগত সরকার থাকবে। আসলে আমি শেষ করছি, আমাদের সদ্য দর্শকদের বলি, আমি একটা শো রেগুলার দেখি, ফজলুর রহমান স্যার যদি ধৈর্য থাকে দেখেন, তাহলে বুঝবেন যে ওদের কিরকম আতে ঘা লেগেছে। আপনারই ওই কাউন্টার পার্ট রিটায়ার্ড আর্মিরা একটা প্রোগ্রাম করে অনলাইনে, গানার শট, কলিমুল্লাহ স্যারও দেখেন, সেইখানে তারা মানে ধুয়ে দেয়। আমি নিজেও অবাক হয়ে আমি চিমকি দিই যে আমি কি তালেবানে আছি নাকি, ওরা যে বলছে আমরা তালেবান হয়ে গেছি। তো অ্যাকচুয়ালি ওরা 5ই আগস্টের পরাজয়টা সহ্য করতে পারছেন, যে কারণে এরকম আবল তাবল বলছে। আমি যেটুকু বুঝি, একজন আইনের ছাত্র হয়ে পররাষ্ট্র বিষয় পড়ে, আমাদের সবার মনে আছে কিনা, ট্রাম্প প্রথমবার রাষ্ট্রপতি হওয়ার 5 দিন পর 7টা মুসলমান দেশের নাগরিকের
আসা নিষিদ্ধ করেছিল, এবং সুপ্রিম কোর্ট না, প্রাদেশ স্টেট হাইকোর্ট ট্রাম্পের ওই এক্সিকিউটিভ আদেশ স্টে করে দিয়েছিল। আমি যেটুকু পড়াশোনা এবং ওদের টিভি দেখে অভ্যস্ত, সিনেটের হিয়ারিং গুলো দেখে, যে আমেরিকা বাইরে যায় বিভিন্ন জায়গায় সাম্রাজ্যবাদী কাজ করুক বা আধিপত্য করুক, ইনার ডেমোক্রেসি তাদের খুব স্ট্রং। এটা আমাদের বাংলাদেশের মতো না কোনো নেতা নেত্রীর কথায় চলে। আমি এখানে কোনো উদ্বেগের কারণ দেখি না, বরং আওয়ামী লীগ এবং ভারত যদি এতে সুখ পায়, আমি বলবো বোকারা সুখ পাক, তবু তোরা শান্তি পা। এখানে আমাদের কোনো উদ্বেগের কারণ নেই। কারণ আরেকটি বিষয় গর্বের সঙ্গে বলি, আমার সকল ছেলে মেয়েদের শহীদদের শ্রদ্ধা রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এসে কিন্তু আমার দেশ এইবার আমরা হাসিনা মুক্ত করিনি। যেদিন আবু সাইদ বুক চিতিয়ে রংপুরের, আমি তো বলি ও আরেক নুরুল দিন, সেই কৃষক বিদ্রোহের নেতা কুড়িগ্রামের, বুক চিতিয়ে রক্ত বুলেট গ্রহণ করলো, আমার ছেলে মুগ্ধ মাথায় গুলি নিল, ইয়ামেনকে লাশ মানে পশুর মতো টেনে টেনে, তাও কারো মৃত্যু ঠেকাতে পারলো না। ওই যে আপনার সেই বিখ্যাত উক্তি আবার বলি, এই যে ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ অফিসার দেখাচ্ছিল, স্যার দেখেছেন গুলি করি এতগুলো, একটা মরে বাকিগুলো নড়ে না, এটাই স্যার বিপদ। এই বিদ্রোহ, এইটা এই দেশের ইনবিল্ট সিস্টেম। হ্যাঁ, আমেরিকা সাপোর্ট দেবে, এই জন্যই বলে সিনিয়র লোকের কোনো বিকল্প নাই। আমি ফজলুর রহমান স্যারের কাছে কৃতজ্ঞ যে এই প্রথম বাংলাদেশের সবচেয়ে বেশি আমেরিকার একজন বন্ধু সরকার প্রধান। তো আমেরিকার এখানে কি টেনশন পড়ছে? আর ইউনূসের সঙ্গে কি ট্রাম্পের আমলে সম্পর্ক খারাপ ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেতেন না? বরং আমি যেটা ফজলুর রহমান স্যারকে অনুরোধ করবো, স্যার আপনারা মুরব্বী মানুষ, আপনারা কথা বললে গুরুত্ব দেয়, এনাদেরকে বলেন সরকারের সংখ্যা, উপদেষ্টাদের সংখ্যা বাড়াক, আর কাজে আরো একটু গতি আনুক, দৃশ্যমান কিছু করুক, তাহলে আর অন্যরা চক্রান্ত করতে পারবে না। বিশেষ করে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা আর সংস্কার কমিটিগুলো আরো একটু অ্যাক্টিভ হোক, অংশীজনদের সঙ্গে বৈঠক করুক, তাহলে মানুষ এই আরো নতুন করে আশায় বুক বাঁধবে। আমি শেষ করি এই কথা বলে, আমি বিএনপি তো বড় দল, নির্বাচন আসলে ক্ষমতায় জিতবে, কিন্তু বিএনপির কিছু জিনিস আমি একমত ফজলুর রহমান সাহেবের সঙ্গে। যেরকম আমাদের বিচার বিভাগে কেন আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের তারা রাখতে চায়, এইটা বোধগম্য না। কেন ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এত রিয়াকশন হলো যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না? আপনাকে তো দায়িত্ব দিচ্ছে না কেউ, বরং আপনি দাবি করেন এই ট্রাইব্যুনালের সংগঠনের বিচার করা যায়, সেইখানে আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদী সংগঠনগুলোর বিচার হোক। আপনারা বিচার থেকে এত দূরে আছেন কেন? আমি আজ পর্যন্ত শুনলাম না বিএনপি কোনো বিচার দাবি করছে। এত অস্থির কেন ক্ষমতার জন্য? ক্ষমতা তো আপনারা পাবেনই, একটু গুছায় নেন, বাংলাদেশের সমস্ত শহীদদের আত্মাদের প্রতি শ্রদ্ধা রাখেন। এখনো আহত হয়েছে 400-র বেশি ছেলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তারা কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য না, রাষ্ট্রের খোল নালছে, রাষ্ট্র বন্দোবস্ত নতুন করে করার জন্য। আপনারা তো, আপনাদের সঙ্গে আমিও একজন ক্ষুদ্র মানুষ ছিলাম, খুবই ক্ষুদ্র, লয়ার ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম 7 দিন, 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি কোর্ট বর্জন করেছিলাম। একমাত্র আমরা পেশাজীবী কোর্ট বর্জন করেছি, তার জন্য কত হয়রানি হয়েছি। আপনারা তো, আমরা যখন ইলেকশন ঠেকাতে পারলাম না আমরা সবাই, তখন তো একটা মানসিক প্রস্তুতি এসেই গিয়েছিল যে হয়তো বা 29 অত্যাচার সহ্য করতে হবে। কাজে এত ছটফটের তো কোনো কারণ নেই। হ্যাঁ, সরকার ভুল করলে আমরা ভুল ধরিয়ে দিচ্ছি, কিন্তু আমি মনে। তো বন্ধুরা, মোটামুটি যদি ভিডিওটিকে এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝে গেছেন ভারত বিরোধিতা কোন লেভেলে পৌঁছে গেছে। আজকের দিনে আপনাদের সাথে, আপনাদের কথাও যদি বাদ দিই, নেপাল হোক, ভুটান হোক বা মায়ানমার, মালদ্বীপ, এদের সাথে সম্পর্ক ভালো থাকুক বা খারাপ থাকুক তাতে ভারতের কিছু যায় আসে না। ভারতের লাগবে না আপনাদের, কিন্তু আপনাদের আমাদের লাগবে, এটা আপনিও জানেন। যেটা হোক বন্ধুরা, বাংলাদেশের বুদ্ধিজীবীরা ভারত বিরোধিতা সম্পর্কে আর ভারতের সম্পর্কে যে সমস্ত কথাগুলো বললো, এর উপর আপনাদের কি মতামত? আর আপনি যদি একজন বাংলাদেশি ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই এর উপর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান যে ভারত ছাড়া আপনারা কতটা চলতে পারবেন। যুক্তি দিয়ে ভাবুন, আবেগ দিয়ে নয়। আপনাদের মতামত লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।